করছি। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে। ওর হাতই তো শক্ত। যখন আমি নিচে পড়ে যাই, ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না, কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি। আমার মানে হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা পরিমণি বিভিন্ন সময় নানান বিতর্কে জড়িয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। এবারেও কিন্তু পরিমণি আবারও একটি পরিমণির বিষয় নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অনলাইন জগতে। সেটি হচ্ছে পরিমণির বাসার যে গৃহকর্মী আছে, তিনি সরাসরি পরিমণি তার উপরে নির্যাতন করেছে এমন অভিযোগ করেছেন এবং এই নিয়ে বিভিন্ন ভাবে সংবাদ প্রচার হয়েছে তো বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সংবাদ মাধ্যমে। তো পরবর্তীতে পরিমণিও এই বিষয়ে একটি লাইভে এসে কথা বলেছেন এই নির্যাতন সম্বন্ধে এবং এই গৃহকর্মী সম্বন্ধে বা এইসব বিষয় নিয়ে। তো আবারও যে তিনি এই বিষয়টি নিয়ে আবারও তিনি আলোচনায় আসলেন বা আলোচিত হলেন, এই বিষয়ে আমরা উভয়েরই বক্তব্য শুনবো। এবং পরিমণির বাসার যে গৃহকর্মী ছিল, সে শুধু পরিমণির নির্যাতন করেছে এমনটাই বলেন। তিনি দাবি করেছেন যে পরিমণির বাসায় আরো যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এমনকি তিনি বলেছেন যে শেখ সাদি তার পরিমণির বাসায় যান এবং তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক না থাকলে তারা একই বিছানায় ঘুমান, এরকমের গুরুতর কিছু কথা বলেছে। আমরা উভয়েরই বক্তব্য শুনবো। প্রথমেই আমরা সেই যে গৃহকর্মী রয়েছে তার বক্তব্য শুনবো, পরবর্তীতে আমরা পরিমণির যে বক্তব্য দিয়েছেন বা এই বিষয়ে তিনি যে লাইভে যা বলেছেন সেটা শুনবো। তো প্রথমে আমরা গৃহকর্মীর বক্তব্যটি শুনে আসি। রান্নাঘরে বাজারে লিস্ট লেখার পরে বাবু একটু কান্না করতেছে। কান্না করার পরে ওই যে সৌরভ, উনি আপুর মেকআপ রুম থেকে, মানে পরিমণির মেকআপ রুম থেকে আসছে। আইসা আমাকে বলতেছে যে পিঙ্কি, বাবু কেন কান্না করতেছে? আমি বলতেছি যে ভাইয়া, বাবু তো আমার সাথে, আমি যদি সাথে থাকি বাবুর তাহলে কান্না করবে না, আর যদি আমি একটু চলে আসি তাহলেই কান্না করে। তো বলতেছে যে ঠিক আছে বলে উনি আবার মেকআপ রুমে গেছে। আবার মেকআপ রুম থেকে আসছে, আমার বাজার লিখা শেষ বড় আইসা বলতেছে যে পিঙ্কি, ওকে একটু সলিড খাবার দাও। কে বলছে? মানে সৌরভ বলছে যে ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার, আমি বলছি ভাইয়া ওকে তো 2 ঘন্টা পর পর সলিড খাবারটা দেওয়া হয়, তো 2 ঘন্টা তো হয় নাই, সলিড খাবারটা আমি একটু পরে দিই। বলছে যে ঠিক আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে ওনার সাথে আমি কথা বলতেছি যে আমি এই সৌরভটাকে পরির হয়। পরে সৌরভের সাথে কথা বলার পরে উনি আসছে মেকআপ রুম থেকে, যে কি বলতিছস বলে, মানে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে মেকআপ রুম থেকে আসতেছে, গালিগালাজ করে আসতেছে, আইসা রুমেও আইসা গালিগালাজ করতেছে। এত বিশ্রী, এত নোংরা ভাষা। একজন সেলিব্রিটির মুখের ভাষা হবে অনেক সুন্দর, যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে, এরকম ভাষা হবে। আর উনার মুখের ভাষা শুনে মানুষ বমি করে দেবে, বমি যার না আসবে তারও চলে আসবে বমি। মানে এত বিশ্রী ভাষা। তাহলে ওনার ভাষা শুনে আর আমি আর কোনো কথা বলি নাই, ওনার মুখের দিকে হা করে তাকাই আছি। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে। ওর হাতই তো শক্ত। যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায়, মানে করে। তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয়, তারপরে পানি দেয় মাথায়। যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তখন ওকে আবার কাজের মেয়ে ডাকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে। যখন আমি কান্না করতেছি, মানে অনেকক্ষণ হা করেছিলাম, আমি মুখ বন্ধ করতে পারি নাই, তাকাইছিলাম। ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না, কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি। আমার মতো লোকরে, মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে না। এটা পরিমণি বলছে, মানে উনি একজন সেলিব্রিটি, ওনার জন্য এটা কিছু না। ওই শয়তানটাও আমাকে এইভাবে মারছিল, মানে শেখ সাদি মানে পরিমণি বলছে যে মানে আমাকে এইভাবে মারছিল, তার মানে শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। অসুস্থ এই কারণেই গেছে, অসুস্থ হয়ে গেছে, ও গলা নিয়ে খাইতে পারে না। একটা বয়ফ্রেন্ড যখন, একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে, তখন তো একটা নর্মাল ইস্যু না, এইভাবে তো আর মারে না যে একবার হসপিটালে পাঠানোর জন্য। ওর যদি হসপিটালে যাইতে হয়, তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে? তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী?
এটাই হইতে পারে, বর্তমান স্বামী হইতে পারে। মানে হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না। মানে এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায়, তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। মানে সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদিকে নেওয়া হয়েছে। মানে ওইটা তো ওরা ঝগড়া লাগছে, মারামারি হয়েছে, তারপরে মানে হসপিটালে ছিল। শেখ সাদির সাথে কি ঝামেলা হয়েছিল, মারামারিটা একটু বলেন তো। মানে শেখ সাদির সাথে যে মার্কেটিং হয়েছিল ওইটাই আর কি, যে মানে পরে উনি হসপিটালে গেছিল। ওই হসপিটালের আয়সাই তো ঈদের দিন উনি হসপিটালে গেল, পরের দিনই তো আয়সা আমার উপরে মানে এই যে 2 তারিখেই, যখন আমি মানে সেন্সলেস অবস্থায় ছিলাম একটু একটু মানে উনি তখন আমাকে মাথায় হাত দিয়ে আর বলছিল যে ওই শয়তানটা ওইভাবে আমাকে মারছিল। মানে কাজের মেয়েদের কাজ করবে, ভালো লাগবে না, টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে, কিন্তু কারো গায়ে হাত তোলা তো রাইট নেই, রাইট আছে? রাইট নেই, কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই, আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই। আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি, কি ওনারা এই কথা বলছে আর এরকম। সর্বশেষ পুলিশ কি বলছে আপনাকে? সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে যে এটা সুষ্ঠু বিচারে আওতায় এনে দিবে। এখন পর্যন্ত তো বন্ধুরা, আমরা গৃহকর্মীর যে বক্তব্যটি শুনলাম, এবারে আমরা শুনবো পরিমণির বক্তব্য। এই বিষয় নিয়ে পরিমণির যে কথাগুলো বলেছেন, চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে আসি। আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জাস্ট দেখেন। এক ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই, পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল। কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো, যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে? প্রথম আলো যে নিউজটা করেছে, আমি যদি একটু ক্লিক করি, তার মধ্যেই দেখেন, আপনারা একটু নিজেরাই দেখে নিয়েন, আমি লাইভে এত সময় নিব না হয়তো। লাস্ট অভিযোগ হচ্ছে, অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে
বেশ কয়েকবার কল করা হয়, পাঠানো হয় খুদে বার্তা, কোনো সাড়া পাওয়া যায়নি। যেটা 1 ঘন্টা আগে অথবা 1.5 ঘন্টা আগে প্রথম আলো এটাকে পাবলিশ করলো। ওকে, এবার হচ্ছে আমার বাসায় রাত 9টা অথবা 9:30টার দিকেই আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন, মানে যাদের এই দায়িত্বটা ছিল, এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ, আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন। তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন? আপনি সন্ধ্যার সময় করতে পারতেন, রাতে করতে পারতেন। আপনি রাত 12টার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি? আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? এখনো কিন্তু আমি এই কথাগুলো কেন আসছে আমি জানি না। মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।